বাঘের সাথে টানা ১ ঘন্টা যুদ্ধ করে বাঘের ঠোঁটে কামড় দিয়ে পরাজিত করে সুন্দরবনের জঙ্গল থেকে বেঁচে ফিরেছিলেন টাইগার সামাদ। শুধু তাই নয়, বাঘের মুখের মধ্যে হাত ঢুকিয়ে জিহ্বা ধরার চেষ্টা এবং 2 কান ধরে পিঠে ওঠারও চেষ্টা করেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো যে বাঘটির সাথে টানা 1 ঘন্টা যুদ্ধ করেছেন সেই বাঘটি 1 সপ্তাহের মাথায় মারা যায়। হতভঙ্গ ওই গোলগাছা লাগে একটু মাথা দিয়েছে, তখন ওই আতাটা মারছে এই গেডিতে, এই গেডির দাগটা। বিশাল এক হিংস্র বাঘের সাথে যুদ্ধ করে জীবন নিয়ে ফেরা সত্যি অবাক করার মতো বিষয়। তবে সেই লড়াইয়ের বিনিময়ে সামাদকে হারাতে হয়েছে তার 2 চোখ। আল্লাহকে স্মরণ করে ওই বাঘের ঠোঁট পদে কামড় দিয়েছে। ঠোঁটে কামড় দিয়েছে? হয়, ঠোঁটে কামড় দিয়ে সেই সময় বাঘ এই 3টে যে দাঁত, এই দাঁত 3টে ওর মধ্যে রয়ে গেছে। এই সময় বাঘে ব্যথা পাই ওই থাবা মারতেছে। থাবা দেওয়ার পর ও তো চলে গেছে, থাবা দিয়ে তখন এই বাউ চক্ষুটা খালি জ্বলে। সেই থেকে আজ পর্যন্ত দৃষ্টিহীন অবস্থায় জীবন কাটাচ্ছেন তিনি। 3টে দাঁত ওই বাঘের উঠে রয়েই গেছে। 1 সপ্তাহ পর মানে ফরেস্টারের কাছে অপারেশনে গেছে, ফরেস্টার জঙ্গলে যায় না অপারেশনে। ওই সময় দেখা যায় বাঘের চামড়া নষ্ট হয়ে গেছে। ঘটনাটা কি এখন দেখা যায় ওই মরে দাঁত হ্যাঁ ওই ওরে করা ওই বাঘের শরীরে মুখে। 1991 সাল, আজ থেকে 35 বছর আগে জীবিকার সন্ধানে কাঠ কাটতে সুন্দরবনের জঙ্গলে গিয়েছিলেন সামাদ। সঙ্গে ছিলেন আরও 3 জন বন্ধু। 4 জন মিলে জঙ্গলে কাঠ কাটছিলেন। একসময় নাস্তা খাওয়ার জন্য নদীর ধারে চলে আসেন তিনি। নদীর ধারে একটি গোলপাতা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে নাস্তা করছিলেন সামাদ। হঠাৎ পেছন থেকে বিশাল এক হিংস্র বাঘ এসে তার সামনে দাঁড়ায়। মুহূর্তে হতভম্ব হয়ে যান তিনি। বাঘের মুখ থেকে লালা ঝরছে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সবকিছু দেখে যেন শরীর অবাস হয়ে আসে। লোকজন নিয়ে সুন্দরবনে কাঠ কাটতে গেছিলাম, লোক গেছিলাম 4 জন। ওরা ভিতরে 3 জন ছিল আর আমি একা ওই নদীর সাইডে নাস্তা খাইতে আসলাম। নাস্তা খাইতে সময় এরপর ওই পিছন থেকে ওই গোল গাছে লাগে এলাম দিয়ে নাস্তা খাইতে বসে। আমার দাওয়াটা আমার আডু তলে বসানো, নদীর এরকম ধারে। তখন সিরা 1 খাবল খাইছে আর 1 খাবল মোহ দিয়েছে, আর মধ্যে সামনে আই এক করতে করতে সামনে আইছে। কে সামনে এসেছে? বাঘ। হ্যাঁ, পিছনে ঘুরিয়ে সামনে আইছে। আচ্ছা, আপনি টের পান নাই? না, পিছন দেওয়া টের পাইলে গেলে বাঘ ওইরকম চলে আর মানুষ ধরতারে। তখন সামনে যখন আগ করতে করতে জিভ বেরোম বাইরে লোল পরে। গোল গাছের সঙ্গে মাথা নুইয়ে পড়েন তিনি। ঠিক তখনই বাঘটি তার ঘাড়ে থাবা বসায়। মনে মনে বাঘে মনে মনে চিন্তা করছে যে এর যদি ধরতে পারি তাই তো ডাক মাছ খাওয়া খাইতে পার, মানে পাইছি এখন মাল পাইছি খামো, 2টা লাগবে খাইতে বাঘ। এখন তো সাহিত্য নাই মোর। সামাদ বুঝে যান তাকে শিকার করতে বাঘটি আক্রমণ করেছে, কিন্তু মৃত্যুর সামনে দাঁড়িয়েও হাল ছাড়েননি তিনি। বাঘের মুখের মধ্যে হাত ঢুকিয়ে জিহ্বা ধরার চেষ্টা করেন, কিন্তু সেটি ধরে রাখতে পারেননি, কারণ বাঘের জিহ্বা এতটাই ধারালো যা হাত ঢোকানোর পর আর কোনোভাবেই হাত রাখতে পারছিলেন না। তখন মনে মনে চিন্তা করলাম যে বাঘ তো আমার নেবে। ওই বাঘের মুখে হাত দিয়ে জিহ্বা ধরছি, জিহ্বা ধরার পর আর রাখতে পারি না, মানে জিভ বললে হাল, মানে আলের মতন ধার ধার। ধার। হাতে দা থাকলেও আকস্মিক আক্রমণের কারণে সেটি ব্যবহার করার সুযোগ পাননি। এরপর বাঘের 2 কান শক্ত করে ধরে পিঠে ওঠার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই বাঘ মাথা ঝুঁকিয়ে তাকে ফেলে দিচ্ছিল। কখনো গলায়, কখনো কপালে কামড় বসাচ্ছিল। শরীরে বিভিন্ন জায়গায় গভীর ক্ষত তৈরি হয়। সেই আঘাতের দাগ আজও তার শরীরে রয়েছে। এক পর্যায়ে বুঝতে পারেন এভাবে আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। আল্লাহকে স্মরণ করে সে শক্তি দিয়ে বাঘের ঠোঁটে কামড় বসিয়ে দেন। তখন ওই মুখ দিয়ে হাত বাইর করিয়া বাঘের 2 কান ধরে হাবা দিয়া, 2 কান হাবা দিয়ে ধরিয়া লাফাই উঠবো আমি পিঠে নিয়াজ করছি। তো করতো কোনো বাইলে উঠতে পারি না, যে লাফাই ওটা দিয়ে সময় মাথা জাগা জ্বালায়। সামাদের ভাষ্য অনুযায়ী সেই কামড়ে তার 3টি দাঁত বাঘের ঠোঁটে গেঁথে যায় এবং উপড়ে যায়। আঘাত পেয়ে বাঘটিও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তার চোখের উপর প্রচন্ড আঘাত করে দ্রুত সরে যায়। ওই দিশে নামাইয়া ঠোঁট পথে কামড় দিছি, বাঘে ব্যথা পাইয়া উনি বাঘ চলিয়ে গেছে। ও চিন্তা করছে ওই যাইতে হলে বাসক করে ঝুলিয়ে গেছে, ওই বাসক করে খালি লাভ হয় এরকম। ঘটনাটা কি এখন যে আমার চোখ নাই এ আমার মালুম করিনি, কিন্তু বাঘে যে অ্যাক্সিডেন্ট করছে এ আমার মালুম করতেই না। এই আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সামাদের 2 চোখ। প্রায় 1 ঘন্টা লড়াই শেষে 2 চোখে দেখতে না পেলেও হাত দিয়ে চারপাশে বাঘটিকে খুঁজতে থাকেন তিনি, কিন্তু ততক্ষণে সেটি জঙ্গলের ভেতরে পালিয়ে গেছে। কিছুক্ষণ পর সঙ্গে থাকা 3 জন বন্ধু দৌড়ে এসে তাকে উদ্ধার করে। তখন পানি চাইলে তাকে পানি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাঘের আক্রমণে গলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি পান করা তার জন্য কঠিন হয়ে পড়ে। আমাদের লোকজনে টের পাইয়া ওই 3 জন লোক সবার নদী ছেড়ে আইছে। আইয়া আমি তো চোখ দেখি না ব্যাপার কি,
এর মধ্যে আতাই চাইছে যে নদীতে নামছি নামিয়া যে বাঘে নিয়ে আনে চোখ তো নেই কেন বাঘে লই যায় এবার সেই জন্য বাঘে আতাম দিয়েছি দেখি বাঘ দেখি না ও চলি গেছে তখন আমার মোর একটু পানি মোর দরিয়ে শুকাই গেছে আমার একটু পানি খাওয়া পানি উড়েই খাওয়া কিন্তু পানি চাওয়াই না এই যে পুষপুষেই বাইরে হেন্দা বাইরের পর সেদিন নিজে ওই একটা পাতা উড়ে কাদা দিয়ে পেঁচাইছি গামছা দিয়া আপনি নিজেই? হয় তো কোনো ভয় নেই আলাম নইয়া আচ্ছা। আমার কিভাবে নিবি দেয়া সেই দেখ পরে তাকে উদ্ধার করে মোংলা থেকে খুলনার 200 শয্য হাসপাতালে নেওয়া হয়। প্রায় 1 মাস চিকিৎসাধীন থাকতে হয় তাকে। তখন ওই মংলাপটে পাতি হাসপাতাল আছে ওইখানে ডিয়ারশন করে ডিয়ারশন করিয়া একদম খুললে 250 বেডে পাঠাই দিলে এই খুললে 250 বেডে 1 মাস হইলাম হয়নি প্রাণে বেঁচে গেলেও দৃষ্টিশক্তি আর ফিরে পাননি সামাদ। তবে ঘটনার আরও একটি বিস্ময়কর অধ্যায় রয়েছে। সামাদের দাবি যে বাঘটি ঠোঁটে তার দাঁত গেঁথে গিয়েছিল সেটি ঘটনার প্রায় 1 সপ্তাহ পর মারা যায়। বনকর্মীর কাছ থেকে তিনি জানতে পারেন ঠোঁটে ক্ষতস্থানে পছন ধরার পর বাঘটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আচ্ছা, মানে ওই বাঘটা মারা গেছিল? হ্যাঁ বাঘ মারা গেছে। ও বাঁচানো যায় না বাঘটা? না কেমনে বাঘ তো মরিয়েই গেছে মানে ওই বিষে বাসে তো না মানে ওগো গায়ে যদি আঘাত লাগে তো ওই মাছি বাগনে ফেলাইলেও পোক হয় পোকল শশা আর বাঁচে না। সুন্দরবনে সেই ভয়ঙ্কর ঘটনার পর কেটে গেছে প্রায় 35 বছর, কিন্তু জীবন তার জন্য সহজ হয়নি। সন্তানরা দূরে থাকেন, তাই স্ত্রীকে নিয়েই তার সংসার। বেসমো আমি ভেবেছিলাম না তাই? যে আমি বাঁচবো এরকম একটাই করছিলাম। আল্লাহ আমারে সতর্ক দিয়ে বাঁচাইছে। বাঁচাইছে। আল্লাহকে তুমি চেষ্টা করো তোমার আমি বাঁচাই। তা আমি তো কেউর ক্ষতি করি না কোন সময় আল্লাহ মাইয়া কেউর উপকার ছাড়া কেউর ক্ষতি করি না। আল্লাহ রাখবে কেন? আল্লাহ জানি আমারে রাখছে। তবে এই দীর্ঘ সংগ্রামে স্ত্রী তার সবচেয়ে বড় শক্তি। 2 চোখে আলো হারানোর পর তিনি সামাদের চোখ হয়ে পথ দেখিয়ে চলেছেন। জীবিকা চালাতে কখনো ভিক্ষা করতে হয়, আবারও কখনো বাড়ির সামনে ছোট্ট একটি দোকান বসিয়ে দোকানদারি করেন তিনি। বাঘের সাথে তো লড়াই করছে, বাঘের জিব্বেটা নিয়ে ধরছে, হ্যাঁ। বাঘের কান ধরছে, হ্যাঁ। পিডি উঠতে চাইছে পারে না। হুম। খুব যখন ওই বাঘের ওডে কামড় দিয়েছে হ্যাঁ। ওই সময় ব্যথা ভাইয়া হেরে হাতা মারছে, হাতা মারি ওই চোখ নাক সব লেগে গেছে। একসময় সুন্দরবনের গভীরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাঘের সঙ্গে লড়াই করেছিলেন সামাদ। আজও তার লড়াই থামেনি, শুধু সেই লড়াইয়ের প্রতিপক্ষ বদলে গেছে। এখন তার লড়াই দারিদ্র্যের সঙ্গে, অন্ধকারের সঙ্গে, আর প্রতিদিন একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য। এবারে এই দেশে আইয়া কি করবো? আমি তো বিক্রি থেকে ছাড়া তো উপায় নাই। 2 চোখের আলো হারিয়েও যে মানুষটি বেঁচে থাকার সাহস হারায়নি, টাইগার সামাদের জীবন তাই শুধু একটি বাঘের আক্রমণের গল্প নয়, এটি বেঁচে থাকার এক অসাধারণ সংগ্রামের গল্প। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ যুদ্ধ করে তাকে পরাজিত করে জীবন নিয়ে ফিরেছে এই মানুষটি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। শুধু তাই নয়, সেই বাঘটি 5 দিন পরে মারাও গিয়েছে। দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সাথে, যেই মানুষ বাঘের সাথে লড়াই করেছে এবং তিনি আজকে বেঁচেও আছেন। ঘটনাটি গত 35 বছর আগে সুন্দরবনে গিয়েছিল কাঠ কাটতে, তবে পেছন থেকে বাঘটি সামনে আসলেও ভয় পায়নি, তার সাথে লড়াই করেছে এবং বাঘের ঠোঁটে কামড় দিয়ে সেই বাঘকে পরাজিত করে জীবন নিয়ে ফিরেছে। দর্শক, আজকে সেই ভয়ঙ্কর দৃশ্য আপনাদের কাছে বলার চেষ্টা করব এবং জানতে চাইব তার মুখ থেকে। গত 1991 আমাকে বাঘ অ্যাকশনে করছিলে। এটা তো বাঘ তো কৌশলে নালি আমি তো পারতাম না, এটা কৌশলী তো হয়েছে। আল্লাহ রহমত করছে, আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে। তখন বাঘের ঠোঁটে কামড় দিছি, ও বাঘ চলে গেছে। হ্যাঁ, আর বাঘে আঘাত না বলতো যায় না। আসে না, চিল্লাচ্ছিলেন যখন বাঘে আক্রমণ করে আপনার? কোনো সিক্কুল দিকে নাই, কেন কোনো চিল্লি করি নাই, মানে চিল্লি করার মানে পাই নাই, সুযোগ পাই না। হ্যাঁ, অজ্ঞান যদি হই তাই তো আমার লই যায়, তাই তো আর সুযোগ হয়, আর খাইতে সুযোগ হইবে। আচ্ছা, এই গলা গালে ফুটে এই এটা দাগা যায়। এখানে থাবা মারছিল? হ্যাঁ, এই না মানে নখ বসলে এখানে একটা। আচ্ছা। তখন ওই লোকজন টের পাই এ ব্যাপার কি, এখনো আসে না কেন? তো বাঘসাতুন মানে 1 ঘন্টা থেকে লড়াই চলতে আছে। 1 ঘন্টা লড়াই 1 করেছে? ঘন্টা তো চলতে আছে লড়াই। আচ্ছা, আর যদি আপনার হাতে কোনো অস্ত্র থাকতো তাহলে কি করতেন? অর্থ থাকলে তো দাহান ছিল, দাহান ধরতাল তো ওই অবস্থা মই ঢুকেই যেতাম। দাহান তো ধরতে পারি নাই, হুলো মুলো ফেসা আছে বোঝেন না। 1 ঘন্টা ধরে লড়াই করছি, যত হুলো আল্লে হুলো চেনেন, ওই সুন্দর গাছ হুলো বাই যায়। হ্যাঁ। ওই দিন আমার বেঁচে থাকার কোনো কথাই ছিল না, যে আল্লাহ আমাকে বাঁচাইছে। আল্লাহ আমার চেষ্টা করতেছে, আমি আল্লাহকে চেষ্টা করছি, এই জন্য আমি আল্লাহ আমার বাঁচাই রাখছে। 1991 ঘটনা হয়েছে, এখন আল্লাহ তালায় এখনো বেঁচে আল্লাহ রাখছে। এখন 10 জনের সাহায্য করে খাই, এই চলে বলে করি আর কি। আচ্ছা, একটু কষ্ট লাগে, দেখতে পারি না, চোখ নাই, একটু দেখতে পারি না, হাঁটতে পারি না, কিছু না, মানলে হাঁটা লাগে, কত টাফ মানুষ দেখতে পারি না। খুব একটা দুঃখ যে আর্থিক সমস্যার জন্য আমি ভিক্ষা করি,
মধ্যে মধ্যে বিক্রি করে, ডাকা যাই বিক্রি করতে, মংলা যাই বিক্রি করতে। আল্লাহর কোনো অভিযোগ নাই। এতদিন পরে আমি শান্তিতে আছি। পয়সা করে না হলে আল্লাহ শান্তিতে রাখছে, আল্লাহ রহমত করছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সবই তো বলে টাইগার সামাদ। আচ্ছা, কেন টাইগার সামাদ বলে? আমার সামনে বাঘের সাথে লড়াই করেছি, বাঘের সাথে টাইগার লাগে লড়াই করিয়েছি, সেই জন্য বলাই টাইগার সামাদ।